এনকারেজ করছেন একটা নৈরাজ্য তৈরি করো। ঠিক এই নৈরাজ্য তৈরি করাটা কিন্তু আবার শেষ পর্যন্ত আপনাকে আমি বলি যে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনের দিকে নিয়ে যায়। দেখুন, আমি তো ঘুরে ফিরে সেই পুরোনো কথাই বলবো যে দুটো দল পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে পরিকল্পনা করে। রাজ্য সরকার বা কোনো মন্ত্রী কারো ক্ষমতা নেই আপনাদের পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার। দেখুন, যারা যথার্থই মেধাবী তারা হয়তো এই দুর্নীতিমূলক সরকারের কুকর্মের জন্য কলঙ্কিত হলেন। এখন এই দায়টা সরকারকে স্পষ্ট ঘোষণা করতে হবে। অনেক ভাবনা চিন্তা করে রায় দিয়েছেন, সেই রায়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, তাই সব চাকরি বাতিল। তারা নিজেরা দরখাস্ত করে স্বীকার করে নিলেন যে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছি, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কারা চাকরিতে বসতে পারবেন, মানে সেই 22 লক্ষ যারা 2016-তে চাকরি পরীক্ষা দিয়েছিলেন, নাকি তার বাইরেও নতুন করে কেউ অ্যাপ্লাই করতে পারবেন? নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আবারও বেশ কিছু ঘটনার ঘন ঘটা এবং তার মধ্যে প্রথমেই যে বিষয় আমরা নজর রাখবো সেটা সুপ্রিম কোর্ট আবারও কিন্তু চাকরিহারাদের ওদের কঠোর একটি নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে তো কথা বলবোই। তাছাড়াও মুর্শিদাবাদের হিংসার বিষয় চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসেছে হাইকোর্টের গড়ে দেওয়া 3 সদস্যের তদন্ত কমিটি থেকে। এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেব বিশিষ্ট সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আজকে তো আবারও নতুন করে একটি খাড়া নেমে এলো যারা টেন্টেড চাকরি প্রার্থী তাদের ওপরে। এখন প্রশ্নটা হচ্ছে যেটা, যে যারা র্যাঙ্ক জাম্প করেছেন তারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবে না, এরকম একটি বিষয় বলা হচ্ছে। আপনি কি বলবেন স্যার? দেখুন, আমরা এই কথা বারবার বলার চেষ্টা করছি যে সুপ্রিম কোর্ট তারা দীর্ঘ শুনানির পর অনেক ভাবনা চিন্তা করে রায় দিয়েছেন, সেই রায়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, তাই সব চাকরি বাতিল। অর্থাৎ যারাই নিয়োগ পেয়েছেন তারা সকলেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফল লাভ করেছেন। হতে পারে এদের মধ্যে কিছু মানুষ আছেন যারা হয়তো তাদের মেধার ভিত্তিতেই পেয়েছেন, কিন্তু প্রক্রিয়া দুর্নীতিমূলক হওয়ার সকলেই তার দুর্নীতির ছাপ নিয়েই তারা আসছেন। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে একটা কৌশল ওরা অবলম্বন করেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন লোককে দিয়ে একটা আবেদন করানো এবং যারা আন্দোলনকারী বা বিক্ষুব্ধ মানুষ তাদের বোঝানো যে রাজ্য সরকার খুব তোমাদের জন্য চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি। এগুলো পরিকল্পনা, প্রথম থেকেই এই পরিকল্পনা হবে সেটা আমরা আজ করেছিলাম। প্রথমত তারা নিজেরা দরখাস্ত করে স্বীকার করে নিলেন যে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছি, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই। এবং 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন হবে, 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং সেই সময় পর্যন্ত একাংশ শিক্ষক তারা খানিকটা রেহাই পেলেন যে ওই পর্যন্ত তারা কাজ করতে পারেন, বেতন পাবেন। এটা নিয়ে ওরা খুব লম্পজম্প শুরু করে দিলেন শাসক দল। এখন একাংশকে দিয়ে দরখাস্ত করেছে, আজকে খারিজ হলো, আরেকটা দরখাস্ত করা আছে সেটা আগামী শুক্রবার হয়তো আসবে। কিন্তু আজকে যেটা বোঝা গেল যে সুপ্রিম কোর্ট খুব দৃঢ়তার সঙ্গে এবং স্পষ্টত এটাই আইনসঙ্গত ভাবেই পরিষ্কার বলে দিয়েছেন যে কোন রকম ভাবে রায় যা হয়েছে তাকে পরিবর্তন করা যাবে না, যে রায় সেই রায়টাকে কার্যকর করতে হবে। এটা স্পষ্ট নির্দেশ, সেটা মেনে যত তাড়াতাড়ি দ্রুত সরকার কাজ করে ততই ভালো। এবং যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রথম থেকেই আমার আবেদন যে আপনারা বিভ্রান্ত হবেন না, নিজেরা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা প্রমাণ করে আবার চাকরিতে ফিরে আসুন, সেটা অনেক সম্মানের হবে। রাজ্য সরকার বা কোনো মন্ত্রী কারো ক্ষমতা নেই আপনাদের পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার। এটা নিজেরা আস্তে আস্তে বুঝতে শুরু করুন। এখন দেখা যাক এই আবেদনের পর তারা খানিকটা বোঝেন কি বোঝেন না। স্যার, মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন নন টেন্টেডরা এর মধ্যে নেই। এবার এখানে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভীষণভাবেই। আমরাও বিভিন্ন চাকরি হারা বা বাজারেও বিভিন্ন মানুষের কাছ থেকে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আপনার কাছ থেকে একটা স্পষ্ট উত্তর চাইব। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কারা চাকরিতে বসতে পারবেন, মানে সেই 22 লক্ষ যারা 2016-তে চাকরি পরীক্ষা দিয়েছিলেন, নাকি তার বাইরেও নতুন করে কেউ অ্যাপ্লাই করতে পারবেন? কিন্তু রায়টা যদি পুরো পড়া যায়
এবং রায়ের প্রেক্ষিতটা যদি মাথায় রাখা হয়, তাহলে আমার মতে স্পষ্টত 2016 নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছেন তাই অংশগ্রহণ করতে পারবেন। কেবল যাদের যে সরাসরি ভাবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা ছাড়া। এখন এই দায়টা সরকারকে স্পষ্ট ঘোষণা করতে হবে যে সরাসরি ভাবে দুর্নীতিগ্রস্ত তারা। এখন সরকার এটাকে বাজবার জন্য আরেকটা দরখাস্ত আছে, সেখানে কায়দা করে বলার চেষ্টা করছেন যে আদালত তুমি বলে দাও। এটা আদালতে বলার তো কথা নয়। যাই হোক, সেগুলো ভিন্ন প্রসঙ্গ। অতএব 2016 নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছেন তারাই অংশগ্রহণ করবেন। কেন 2016 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি সংক্রান্ত পরীক্ষা। এটা নতুন করে ভ্যাকেন্সি হয়েছে, নতুন সবাই বসবেন, এইসব করে আরো জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। কনফিউশনটা দূর হলো স্যার অনেকটা। এবার একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চয়ই ওয়েল অ্যাওয়ার অফ দিস স্যার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিনীতভাবে বলেছেন যে আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকা উচিত, যে লক্ষণ রেখা উনি মেনেছিলেন নিজে যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন। যেমন কিনা 14 দিন ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিলেন বা বিধানসভায় ভাঙচুর করেছিলেন, বিভিন্ন জায়গায় হিংসাত্মক আন্দোলনে মদত দিয়েছিলেন বা হিংসাত্মক আন্দোলন করেছিলেন। এই ধরনের লক্ষণ রেখার কথা বলা হচ্ছে কিনা আমি যদিও জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে লক্ষণ রেখা কি তাহলে সত্যি মানা হচ্ছে? কারণ মেহবুব মন্ডল বা চিন্ময় মন্ডল বা আরো যারা চাকরিহারাদের যারা নেতা আছেন, তারা তো আজকে আমি যতদূর জানতে পারছি যে ইমেইল করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তারা 15 তারিখের ঘটনার পরে উপলব্ধি করতে পেরেছেন যে লক্ষণ রেখা সত্যি থাকা উচিত এবং এইভাবে হবে না, আলোচনার মাধ্যমে সমাধান। কি সমাধান হতে পারে স্যার? দেখুন, আবারও বলি, আলোচনার মাধ্যমে সমাধান কি সমাধান হবে সেটা যারা বলছেন তারাই ভাবতে পারেন। তাদের কাল্পনিক জগতে অনেক কল্পনা থাকতে পারে, কিন্তু বাস্তবতা কোনো সমাধানের জায়গা নেই। এখন তারা আন্দোলন করছিলেন ভাবছি একটা চাপ সৃষ্টি করে, আমরা এই চাপের মুখে সরকার বলল ঠিক আছে কি করবো, আমরা চাপ হয়েছে তাই নিয়োগ করে দিলাম, এবং এই চাপের ঘটনা লিখে সুপ্রিম কোর্টের কাছে সিম্প্যাথি আদায় করার একটা চেষ্টা। আজকে যখন সুপ্রিম কোর্ট এরকম একটা খারিজ করে দিয়েছে, সুতরাং ওদের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নেই যে এইসব চেষ্টা করে লাভ নেই। তাই লক্ষণ রেখার বার্তা, এবং আপনি যা বললেন সেই বার্তা পেয়ে অনেকেই মনে করছেন আন্দোলন চালানো উচিত নয়। এই আন্দোলন তো প্রকৃতপক্ষে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত ছিল। আমরা নিয়োগ চাই এই আন্দোলন করার পরিবর্তে। প্রকারান্তরে এমন অনেক মানুষকে চিনি স্যার যারা সত্যিকারের মেধাভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং যারা সত্যিকারের মেধাবী মানুষ, যাদের কাছে এই চাকরির থেকেও বেটার চাকরির অপশন ছিল, এবং যারা সত্যিকারের ব্যক্তিগতভাবে চেনার জন্য বলছি, যারা ব্যক্তিগতভাবে অত্যন্তই মেধাবী, তাদের মুখ থেকে কিন্তু এই ধরনের কথা শোনা যাচ্ছে না। দেখুন, যারা যথার্থই মেধাবী তারা হয়তো এই দুর্নীতিমূলক সরকারের কুকর্মের জন্য কলঙ্কিত হলেন, কিন্তু তারা, আমার নিজের ধারণা, সকলেই এই নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে তাদের যোগ্যতা, মেধাভিত্তিক যোগ্যতা প্রমাণ করে চাকরি পেতে পারেন। এটা আমার নিজের ধারণা। কেন, এই যারা একবার পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারা জানেন পরীক্ষা কি ব্যাপার আছে, এবং তারা তো মোটামুটি ভাবে কবছর ধরে ওই স্তরেরই তো পড়াশোনা করাচ্ছেন ছেলে মেয়েদের। তো খুব কঠিন হওয়া ওদের কাছে উচিত নয় এটা। এখন মেধাবীরা চিরকালই নীরব থেকে শাসকের আঘাতের শিকার হন, এবং আরেক দল মেধাবী থাকেন যারা এই শাসকের কুকর্মের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেন। এখন সময় থেকে সময়ান্তরে এই ধরনের বহিঃপ্রকাশ ঘটে। এক্ষেত্রে যারা মেধাবী তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আগেও ছিল এখনো আছে, যে এই 2016 নিয়োগ প্রক্রিয়া যেটা বাতিল হয়ে গেছে সেই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিজেদের মেধা সম্মান ফিরে পান। স্যার, এবার একটি অত্যন্ত উদ্বেগজনক এবং চাঞ্চল্যকর বিষয়ে প্রবেশ করব, আলোকপাত করার চেষ্টা করব। সেটা হাইকোর্টের করে দেওয়া 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট যা বলছে যে মুর্শিদাবাদের হিংসায় মদত তৃণমূল নেতা মেহবুব আলমের। মেহবুব আলম 113টি গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে লোকজন জড়ো করে 113টি বাড়ি এবং দোকান ভাঙচুর করেন, এবং সব জেনে শুনেও তৃণমূলের বিধায়ক আমিরুল ইসলাম তিনি এলাকা ছাড়েন। এরকম কিন্তু সাজুজ্য পাওয়া যাচ্ছে
স্থানীয় বাসিন্দা এবং হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টে। আপনি কি বলবেন স্যার? দেখুন, আমি তো ঘুরে ফিরে সেই পুরোনো কথাই বলবো যে দুটো দল পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে পরিকল্পনা করে। তৃণমূলের হাইকোর্টের তদন্ত কমিটি এসছে, ধরা পড়ে গেছে তৃণমূলের লোক আছে, এবং আরো যদি গভীর রাজনৈতিক তদন্ত হয় দেখা যাবে এটা ওখানে বোঝাপড়া ছিল যে একটা দাঙ্গামূলক পরিস্থিতি তৈরি করতে হবে যাতে পশ্চিমবঙ্গের বুকে অন্ততপক্ষে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিতে পারে। এই যে ঘটনা ঘটেছে, এই দাঙ্গার ফলে কি হয়েছে, হিন্দু মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এবং হিন্দু মৌলবাদ যখন মাথাচাড়া দিচ্ছে তখন প্রত্যাঘাত হিসেবে মুসলিম মৌলবাদও তারা ভোট পাকাচ্ছে। এটা দুই দলের, আবারও বলি, দুই দলের একটা স্তরে বোঝাপড়া থেকে এগুলো হচ্ছে, তা না হলে এরকম দাঙ্গা হতে পারে না। এবং প্রশাসন সেক্ষেত্রে নীরব দর্শক ছিল, একেবারেই। প্রশাসনের কাছে খবর ছিল না, এটা এটা আমি মানতে পারি না। খবর ছিল, প্রশাসনের কাছে নির্দেশ ছিল, যেমন 2002-এ গুজরাটের দাঙ্গায় নির্দেশ ছিল যে তোমরা চুপচাপ দর্শক থাকবে, সেরকমই হয়েছে এটা। এই হিংসা মানে সম্ভবত অতটা ডানা বিস্তার করতে পারেনি সম্ভবত পশ্চিমবঙ্গের সোশ্যাল ফেব্রিকের জন্য, কিন্তু তৃণমূল নেতা স্যার, তিনি শাসক দলের নেতা এবং তৃণমূলের বিধায়ক এলাকা ছাড়লেন, যার হাতে, যিনি এলাকার জনপ্রতিনিধি, যার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। তাহলে কি আমরা তাসের ঘরে বাস করছি? না, তাসের ঘরে বাস করছি সেটা আমি বলবো না। আমি বলবো যে আবারও এক কথাই, যে আমরা আস্তে আস্তে এটা উপলব্ধি করতে শুরু করি যে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত ধর্মীয় বিভাজনকারী দল, রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে তার কি পরিণতি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাংলার মেধা। সুতরাং সবাইকে সচেতন থাকতে হবে, যেহেতু আমরা একটা প্রজাতন্ত্রে বাস করছি, আমরাই আমাদের রাজাকে নির্বাচন করি। সুতরাং রাজা নির্বাচনের সময় আমাদের সমস্ত প্রজাকে অনেক সচেতন থেকে নির্বাচন করতে হয়, তা না হলে এইরকম দুর্ভোগের মধ্যে পড়তেই হবে। স্যার, এবার আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। পুলিশের মতো একটা সিক্রেট সার্ভিস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, অবশ্যই তার সঙ্গে অনেকের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে বা মতৈক্যও থাকতে পারে, কিন্তু তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার। তিনি আজকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে বলছেন যে পুলিশের মধ্যে গ্রুপিজম চলছে, যদি চলে সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের। তিনি কি কথা বলে খুব সঠিক কাজ করছেন বা কি হচ্ছে? আমি বলি আপনাকে, এই যে এটা বলে তিনি কিন্তু সাংঘাতিক ভাবে পুলিশ প্রশাসনের মনোবলকে ভেঙে দিচ্ছেন, এবং তিনি লুম্পেনদের এনকারেজ করছেন। লুম্পেনরা এগুলোকে ব্যবহার করে, এনকারেজ করছেন একটা নৈরাজ্য তৈরি করো। ঠিক এই নৈরাজ্য তৈরি করাটা কিন্তু আবার শেষ পর্যন্ত আপনাকে আমি বলি যে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনের দিকে নিয়ে যায়। পুলিশ মন্ত্রী নিজে যদি বলেন পুলিশের মধ্যে গ্রুপিজম আছে, তাহলে উনি কি ব্যবস্থা নিয়েছেন উনি সব জানেন, কিংবা প্রকারান্তরে উনি গ্রুপিজমকে উৎসাহিত করেছেন। আমি তো বলি সেদিনে তিনি গ্রুপিজমের জন্ম দিয়েছেন, যেদিন তিনি পুলিশ ইউনিয়নটাকে ভেঙে দিলেন। পুলিশ ইউনিয়ন ভেঙে দিয়ে সেখানে তিনি পছন্দের লোককে নিয়োগ করলেন ওয়েলফেয়ারের নাম করে। অর্থাৎ পুলিশের ভেতরে যে সংঘবদ্ধ প্রতিক্রিয়া বা সংঘবদ্ধ প্রতিরোধ নষ্ট হয়ে গেল। তাই তো বুঝতে হবে, যে যত বেশি গুন্ডার নেতার কাছাকাছি থাকবে, যে যত বেশি সেই নেতা দুর্নীতি করবে তার কাছাকাছি থাকবে, তাদের প্রশ্রয় পাবে। এবং এমন পর্যায়ে চলে গিয়েছে, অত্যন্ত লজ্জার, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি একজন এরকম প্রতিবাদকারী মহিলা, তার সামনে থেকে সিভিক ভলেন্টিয়ার কান্দের উদ্বোস করাচ্ছেন, এএসআই তার পা ধরে ক্ষমা চাইছে। কোথায় নিয়ে গেছে এরা? প্রশাসনটাকে তো কোথায় নিয়ে গেছে বুঝতে পারছে না যে এরপর প্রশাসনের উপর মানুষের তো কোনো ভরসা থাকবে না, এবং গুন্ডারা সেই সুযোগ নেবে, এবং সেই অধিকাংশ গুন্ডা তৃণমূলের দলের ছত্রছায়ায় থাকে। স্যার, আলোচনা শেষ করার আগে একটা বিষয় একটু অবতারণা করবো, আপনি একটু আলোকপাত যদি দয়া করে করেন স্যার। সেটা হচ্ছে, আমরা তো জানি যে আমি রাজনীতিবিদ জ্যোতি বসুর কথা বলতে চাইছি না, আমি প্রধান মুখ্যমন্ত্রী জ্যোতি বাবুর কথা বলছি। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন একাধিকবার পুলিশি হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তারপরে তিনি পুলিশদেরকে বলেছিলেন আপনারা ইউনিয়ন করার অধিকার একেবারে ছেড়ে দেবেন না। বিষয়টা একটু যদি আমাদেরকে আলোকপাত করেন স্যার, সেই সময়ের ভূমিকা, সরকারের ভূমিকা। হ্যাঁ, সেই সময়ে পুলিশ ইউনিয়ন করবার অধিকার তিনি স্বীকার করেছেন, শুধু যাতে তারা ইউনিয়ন করে তাদেরকে উৎসাহিত করেছেন।
এবং পরবর্তীকালে পুলিশ কমিশনে যখন বিষয়টা আলোচনা হয় তখন দেখা গেছে যে ইউনিয়ন করার ফলে অনেক বেশি সংঘবদ্ধ সুশৃঙ্খল হয়েছে বাহিনী। যারা সংগঠিত ইউনিয়ন করে তাদের মধ্যে একটা দায়িত্ববোধ জন্মায়। আমরা যখন পুলিশ ইউনিয়নের মামলা করলাম, মামলা জিতেছি আমরা, সে মামলা রিপোর্টেড জাজমেন্ট করে দেখবেন যে বাম সরকার এসে শুধু বলেছেন যে পুলিশের গণতান্ত্রিক শক্তি, তারও গণতান্ত্রিক অধিকার আছে ইউনিয়ন করবার। সেই ইউনিয়নকে তো ভেঙে দেওয়া যায় না। তাদের তো গণতান্ত্রিক যে মত তার সংগঠনের মধ্যে প্রতিফলিত করবে, যে পুলিশ বাহিনীতে আছে যে বাহিনীর মধ্যে প্রতিফলিত করবে, সংগঠিত একটা প্রতিফলন ঘটে। সেক্ষেত্রে মুসাবিদা করার প্রয়োজন হয় না। আর এখানে করা হলে কি মুসাবিদা, আমি তোমাকে পছন্দ করছি, তুমি আমার কাছে, তুমি এসে সেখানে আমার পদলেহন করতে শুরু করলে,